1983 সালে নিউ মেক্সিকোর লস আলামোসের একটি হাসপাতালে একজন ব্যক্তিকে ভর্তি করা হয়, তার শরীরের 95% এরও বেশি অংশ পুড়ে যায়। সে একটি গুরুত্বপূর্ণ খুনের মামলায় সন্দেহভাজন, তাই গোয়েন্দা তার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে এবং সে বিছানায় থাকা অবস্থায় তার কাছে যায়। লোকটি এতটাই বিকৃত যে সে কথা বলতে পারে না। সে বিছানার পাশের টেবিলে একটি ছোট নোটপ্যাড এবং একটি কলম রেখে লোকটিকে বলে যে তারা শীঘ্রই দোষীকে খুঁজে বের করবে, যাতে সে এখনই স্বীকার করলে সবার সময় বাঁচাতে পারে। গোয়েন্দা যখন তাকে ধর্ম এবং শয়তানবাদ সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তার হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করে, কিন্তু একজন নার্স তাদের কথা থামিয়ে দেয় এবং গোয়েন্দাকে বলে যে তার একটি জরুরি ফোন কল আছে। যিনি তাকে বলেন যে লোকটির ছোট মেয়ে সেখানে ছিল কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। হঠাৎ লোকটির রুম থেকে নার্সের চিৎকার শোনা যায়। গোয়েন্দা যখন পরীক্ষা করতে যান তখন তিনি দেখতে পান যে দগ্ধ ব্যক্তি নোটপ্যাডে একটি বার্তা রেখে জানালা দিয়ে লাফিয়ে পড়েছিলেন, আর নোটপ্যাডে লেখা ছিল, আমি দুঃখিত অ্যাবি। একজন একাকী 12 বছর বয়সী ছেলে তার অ্যাপার্টমেন্টের সামনের ছোট উঠোনে আড্ডা দিচ্ছিল এবং লজেন্স খাচ্ছিল। যখন তার তালাকপ্রাপ্ত মা তাকে রাতের খাবারের জন্য ডাকে তখন সে লজেন্সগুলি বরফে পুঁতে ফেলে। ওয়েনের বাবা ফোন করে এবং তার মায়ের সাথে তর্ক শুরু করে রাতের খাবারের সময় উত্তেজনাপূর্ণ এবং অস্বস্তিকর হয়ে ওঠে। ওয়েন তার ঘরে ফিরে যাওয়ার আগে রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে যায় এবং একটি ভয়ঙ্কর মুখোশ পরে এটি দিয়ে আয়না সামনে হুমকি দেয়ার অভিনয় করে। ওয়েন বাইরে থেকে কিছু শব্দ শুনতে পেয়ে ছুরিটি নামিয়ে রাখে, তাই ওয়েন তার প্রতিবেশীদের উপর নজরদারি করার জন্য তার টেলিস্কোপ ব্যবহার করে। জ্যাক ব্যায়াম করছে, আর ল্যারি আর ভার্জিনিয়া কিছুক্ষণ পর প্রেম করার জন্য ঝগড়া শুরু করে। ওয়েন চোখ সরাতে পারে না, ভার্জিনিয়া তাকে লক্ষ্য করে, তারপর সে লুকিয়ে পড়ে। কিন্তু যখন সে গাড়ি পার্কিংয়ের শব্দ শুনতে পায় তখন সে আবার জানালা দিয়ে উঁকি দেওয়ার সিদ্ধান্ত নেয়। দম্পতি চলে গেছে, আর সেখানে একজন মধ্যবয়সী পুরুষ, থমাস, এবং একটি অল্পবয়সী মেয়ে, অ্যাবি, ওয়েনের বাড়ির পাশের অ্যাপার্টমেন্টে চলে যাচ্ছে। স্কুলে ওয়েন ক্রমাগত ক্লাস চলাকালীন কেনি এবং তার বন্ধুদের দ্বারা ধমক খায়। প্রথমে ক্লাস চলাকালীন কেনি তার দিকে থুতু ছুঁড়ে মারে, তারপর তারা সাঁতারের ক্লাসের পরে লকার রুমে তাকে কোণঠাসা করে। ধমক খায় না বলে তাকে উপহাস করে এবং ছোট মেয়ে বলে ডাকে এবং তোয়ালে দিয়ে আঘাত করে। ওয়েনের প্যান্ট ভিজিয়ে না দেওয়া পর্যন্ত তারা তাকে ছেড়ে দেয় না। ক্লাস শেষে ওয়েন কিছু মিষ্টি কিনতে দোকানে যায় এবং ছুরির সংগ্রহ দেখতে পায়, তাই সে একটা কেনার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যার পর সে ছুরি দিয়ে উঠোনের একটি গাছে আঘাত করে এবং হুমকি দেওয়ার অনুশীলন করে। হঠাৎ অ্যাবির আবির্ভাব তাকে বাধা দেয়, যে বরফের উপর খালি পায়ে দাঁড়িয়ে থাকে। তাই ওয়েন আবার গাছে আঘাত করতে শুরু করে। কিছুক্ষণ পরে সে দেখতে পায় থমাস কালো পোশাক পরে এবং একটি ব্যাগ নিয়ে ভবন থেকে বেরিয়ে যাচ্ছে। থমাস একটি দোকানের পার্কিং লটে যায় এবং মালিকের ফিরে আসার জন্য অপেক্ষা করার জন্য একটি গাড়িতে ধাক্কা দেয়। লোকটি তার মুদিখানার জিনিসপত্র নিয়ে ফিরে আসে এবং চলে যায়, কিন্তু ট্রেনের ট্র্যাকের সামনে না থামতেই থমাস কাজ করে। মুখোশ পরে সে ড্রাইভারকে হত্যা করে এবং তাকে গাছে ঝুলিয়ে রাখার জন্য জঙ্গলে টেনে নিয়ে যায়। তারপর সে লোকটির ঘাট কেটে রক্ত একটি জগে ঢেলে দেয়, যা সে যখন জিনিসপত্র তুলতে যায় তখন দুর্ঘটনাক্রমে পড়ে যায়। পরিষ্কার করার সময় তার কাছে সময় নেই কারণ একটি ট্রাক আসছে, তাই সে অবশিষ্ট রক্তের জগটি ধরে অ্যাপার্টমেন্ট ভবনে ফিরে আসে। ওয়েন থমাসের সাথে একই সময়ে বাড়িতে আসছে এবং সে তাকে দেয়ালের ওপার থেকে শুনতে পাচ্ছে যে সে একজনের সাথে তর্ক করছে, যার গলায় গভীর স্বরে ভাবছে যে তাদের কি বাইরে গিয়ে নিজেরাই কাজটি করা উচিত। পরের দিন গোয়েন্দা এবং কিছু পুলিশ স্কুলে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে আসে, কারণ গত রাতে যে লোকটি মারা গিয়েছিল সে সম্প্রতি স্নাতক হয়েছিল। সন্ধ্যায় ওয়েন আবার উঠোনে সময় কাটায়, রুবিক্স কিউব নিয়ে খেলছে। অ্যাবি আবার তার কাছে আসে এবং তাকে ছেড়ে দিতে ব্যর্থ হওয়ার পর সে কিউব সম্পর্কে জিজ্ঞাসা করে। ওয়েন তাকে তার খালি পা সম্পর্কে জিজ্ঞাসা করার সময় কিভাবে খেলতে হয় তা শেখায়। অ্যাবি ব্যাখ্যা করে যে তার কখনও ঠান্ডা লাগে না। রাতের জন্য কিউব ধার দেওয়ার পরে ওয়েন তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে যখন সে বাইরে খেলা করে। অ্যাবি কাছের একটি সুড়ঙ্গে যায় এবং আহত শিশু হওয়ার ভান করে সাহায্যের জন্য ডাকে। জ্যাকি তাকে খুঁজে পায় এবং তাকে সাহায্য করার চেষ্টা করে। সে তাকে ঝাঁকিয়ে কয়েকবার আঘাত করে, তারপর মেঝেতে ফেলে তার রক্ত চুষে খায়। তারপর সে তার ঘাড় ভেঙে তাকে মেরে ফেলে। কিছুক্ষণ পরে ওয়েন আবার তার প্রতিবেশীদের উপর নজরদারি চালায় এবং জ্যাক তার জায়গায় নেই তা দেখতে পায়। ঠিক তখনই সে শুনতে পায় যে থমাস দেয়ালের ওপার থেকে অ্যাবিকে তিরস্কার করছে এবং অপমান করছে যে অ্যাবিকে এখন তাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার অর্থ হল থমাস জ্যাকের মৃতদেহ খুঁজে পায় এবং নদীতে ফেলে দেয়, একটি খুঁটি ব্যবহার করে গভীর পানির নিচে ঠেলে দেয়। পরের দিন সকালে ওয়েন উঠোনে বরফে ঢাকা সমাধান করা ঘনকটি খুঁজে পায়। সন্ধ্যায় সে আবার অ্যাবির সাথে দেখা করে এবং নাম বিনিময়ের পর অ্যাবি তাকে বলে যে তার কমবেশি 12 বছর বয়সী এবং সে তার জন্মদিন জানে না, তাই ওয়েন তাকে ঘনকটি উপহার দেওয়ার চেষ্টা করে, যা সে প্রত্যাখ্যান করে। পরের দিন শিক্ষক ক্লাসে একটি সিনেমা দেখান, তাই ওয়েন এই সময়টা মোর্স কোড শেখার জন্য ব্যবহার করেন এবং কেনি তাকে দেখতে পান।
তিনজন ধর্ষক ওয়েনকে পরে বাথরুমে ঘিরে ফেলে এবং ওয়েন তাকে কি লিখছিল তা দেখাতে অস্বীকৃতি জানালে কেনি রেগে যায়, তাই সে তাকে লাঠি দিয়ে আঘাত করে এবং তাকে মেয়ে বলে ডাকে, গালে দাগ দেয় এবং কাউকে না বলার জন্য তাকে মনে করিয়ে দেয়। যখন সে বাড়ি ফিরে আসে, ওয়েন তার মাকে মিথ্যা বলে এবং বলে যে সে খেলার মাঠে পড়ে গেছে। রাতের খাবারের পর সে অ্যাবির সাথে দেখা করে এবং তাকে দেখায় যে সে স্কুলের জন্য রোমিও অ্যান্ড জুলিয়েট পড়ছে। সে তাকে মোর্স কোডের চাবি সহ একটি পাতাও দেয় যাতে তারা দেয়ালের মধ্য দিয়ে কথা বলতে পারে। অ্যাবি যখন বুঝতে পারে যে ওয়েন তাকে দেয়ালের মধ্য দিয়ে শুনতে পাচ্ছে, তখন সে চিন্তিত হয়ে পড়ে। ওয়েন যখন তাকে বলে যে তার বাবা মা বিবাহ বিচ্ছেদ করছেন, তখন অ্যাবি তাকে তার ক্ষত সম্পর্কে জিজ্ঞাসা করে এবং ওয়েন তাকে সত্য কথা বলে। সে যা শুনছে তা তার পছন্দ নয়, তাই সে তাকে বলে যে তাকে অবশ্যই ওই বুলিদের পাল্টা আঘাত করতে হবে এবং যদি ছুরি যথেষ্ট না হয় তাহলে সে তাকে রক্ষা করবে। ওয়েন সন্দেহপ্রবণ, কিন্তু অ্যাবি তার হাত তার উপরে রাখে এবং তাকে বলে যে সে দেখতে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। পরের দিন ওয়েন তার জিম শিক্ষকের কাছে যায় এবং স্কুল পরবর্তী শক্তি প্রশিক্ষণের জন্য সাইন আপ করে। পরে সে তার মায়ের পার্স থেকে কিছু টাকা চুরি করে এবং অ্যাবিকে আর্কেডে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করে, যেখানে সে তাকে মিসেস অ্যাকম্যান খেলতে শেখায়। তারপর সে তাকে কিছু মিষ্টি কিনতে দোকানে নিয়ে যায়, যা সে প্রত্যাখ্যান করে। তার পছন্দের জিনিসগুলি ভাগ করে নিতে না পারায় তাকে হতাশ হতে দেখে অ্যাবি একটি গ্রহণ করে, কিন্তু পরে বাইরে দৌড়ে বেরিয়ে যায় এবং ঠিক তখনই বমি করে। এখনও চিন্তিত, অ্যাবি তাকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে পছন্দ করে। সে হ্যাঁ উত্তর দেয়। তারপর সে তাকে জিজ্ঞাসা করে যে সে যদি মেয়ে না হতো সে কি তাকে এখনও পছন্দ করত, যার উত্তরে সে অনুমান করে যে সে করত। তারা তাদের বিল্ডিংয়ে ফিরে যায় যখন সে উল্লেখ করে যে সে অনেক ঘুরে বেড়ায়। যখন তারা হাত ধরে শুরু করে, তখন ওয়েনের মা তাদের বাধা দেয়, তাকে রাতের খাবারের জন্য ডাকে। বাচ্চারা একে অপরকে শুভরাত্রি কামনা করে তাদের অ্যাপার্টমেন্টে ফিরে যায়। তার জায়গায় অ্যাবি দেখতে পায় থমাস আবার বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, কারণ তার আর কোনো উপায় নেই। কিন্তু সে এখনও তাকে ওয়েনের সাথে আর দেখা না করার জন্য অনুরোধ করে। থমাস বেরিয়ে যায় এবং অন্য একটি গাড়িতে উঠে পড়ে, পিছনের সিটের পিছনে লুকিয়ে সঠিক মুহূর্তটির জন্য অপেক্ষা করে। অবশেষে তারা পেট্রোল পাম্পের কাছে থামে এবং ড্রাইভার কিছু জিনিসপত্র কিনতে বেরিয়ে পড়ে। রেডিও চালু করার পর বন্ধুটি তার ব্যাগটি ধরার জন্য ঘুরে দাঁড়ায় এবং অবশেষে থমাসকে দেখতে পায়, যে এটি করার সিদ্ধান্ত নেয় এবং লোকটিকে আক্রমণ করে। ভুক্তভোগী মারামারি করে, কিন্তু থমাস কিছুক্ষণ লড়াই করার পর তাকে হত্যা করতে সক্ষম হয় এবং সঙ্গীতের কারণে শব্দ শোনা যায় না। যাই হোক, গাড়ির মালিক অবশেষে সমস্যাটি বুঝতে পারেন যখন থমাস চালকের আসনে বসে গাড়িটি স্টার্ট করে পালিয়ে যাওয়ার জন্য। রাগান্বিত মালিক সামনের জানালায় একটি স্মুদি ছুঁড়ে মারলে সামনের রাস্তা দেখা কঠিন হয়ে পড়ে, যার ফলে থমাসের স্টিয়ারিংয়ে সমস্যা হয়। গাড়িটি শেষ পর্যন্ত খাদে পড়ে যায় এবং উল্টে যায়, যার ফলে তার দুই যাত্রী তার ওজনের নিচে আটকে যায়। যেহেতু গাড়ির মালিক কাছে আসছে এবং পুলিশও শীঘ্রই আসবে, তাই থমাস তার ব্যাগে রাখা অ্যাসিডের বোতলটি ধরে তার মুখের উপর ঢেলে দেয় যাতে তার চেহারা অচেনা হয়ে যায়। অ্যাপার্টমেন্টে ফিরে ওয়েন এবং অ্যাবি দেয়ালের মধ্য দিয়ে হাত স্পর্শ করছে যখন অ্যাবি একজন খুনের সন্দেহভাজনকে পুড়ে যাওয়ার জন্য হাসপাতালে ভর্তি করার খবর শুনতে পায়। সে হাসপাতালে যায় এবং তার বাবার সাথে দেখা করতে বলে, কিন্তু রিসেপশনিস্ট বলে যে পুলিশ প্রবেশাধিকার নিষিদ্ধ করেছে। কিন্তু যখন সে তাকে থামাতে বাইরে যায়, তখন সে চলে যায়। রিসেপশনিস্ট গোয়েন্দাকে অ্যাবির কথা বলার জন্য ডেকে নেওয়ার সিদ্ধান্ত নেয়, যা আমাদের গল্পের শুরুতে ফিরিয়ে নিয়ে যায়। কাঁচে টোকা দেওয়ার পর থমাস এসে তাকে দেখায় যে সে কথা বলতে পারছে না যখন সে ভিতরে আসতে অনুমতি চায়। তারা তাদের কপাল একসাথে চেপে ধরে, তারপর থমাস অ্যাবিকে খাবার দেওয়ার জন্য তার ঘাট দেয়, যা সে গ্রহণ করে। যখন সে জ্ঞান হারিয়ে ফেলে, তখন তার শরীর ধীরে ধীরে পিছলে যায় এবং তুষারাবৃত মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পরে অ্যাবি ওয়েনের জানালায় আসে। তাকে জাগিয়ে তাকে দেখার জন্য না ফিরে যেতে বলার পর অ্যাবি ভিতরে আসার অনুমতি চায়, যা সে তাকে দেয়। অ্যাবি তার পোশাক খুলে ওয়েনের সাথে বিছানায় শুয়ে পড়ে। সে লক্ষ্য করে যে সে ঠান্ডা হয়ে গেছে। ওয়েন তাকে তার বান্ধবী হতে বলার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে অ্যাবি তাকে প্রত্যাখ্যান করে, বলে যে সে মেয়ে নয়, সে কিছুই নয়। কিন্তু ওয়েন যখন ব্যাখ্যা করে যে কিছুই পরিবর্তন হবে না, তখন সে তার মন পরিবর্তন করে এবং তার হাত ধরে তার গালে রাখে যখন সে মেনে নেয়। ওয়েনের জিম শিক্ষক ক্লাসকে হকি এবং স্কেটিং করার জন্য হিমায়িত হ্রদে নিয়ে যান। আবারও ওয়েন তার বুলিদের দ্বারা কোণঠাসা হয়ে পড়ে, তাই সে নিজেকে রক্ষা করার জন্য একটি ধাতব পনি ধরে। যখন কেনি তার কাছ থেকে এটি কেড়ে নেওয়ার চেষ্টা করে, ওয়েন তার মাথায় আঘাত করে, যার ফলে তার কান ক্ষতিগ্রস্ত হয়। শিক্ষক তাদের পরীক্ষা করতে চান, কিন্তু একদল বাচ্চাদের হঠাৎ চিৎকারে তিনি বিভ্রান্ত হন। তারা জ্যাকের মৃতদেহ হ্রদে পেয়েছে। ওয়েন এবং তার মা তার কর্মকাণ্ড নিয়ে আলোচনা করার জন্য অধ্যক্ষের সাথে একটি বৈঠক করার পর তারা বাড়িতে চলে যায়। সেখানে তাদের সাথে দেখা করতে আসে একজন গোয়েন্দা, যারা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চায়। ওয়েনকে তার ঘরে পাঠানো হয় এবং জানালা দিয়ে দেখার সময় সে দেখতে পায় পুলিশ জ্যাকের অ্যাপার্টমেন্টে তল্লাশি চালাচ্ছে।
পরে সে অ্যাবিকে মোর্স কোড সহ একটি বার্তা পাঠায়, কিন্তু সে কোনো উত্তর দেয় না কারণ গোয়েন্দা এখন তার ঘণ্টা বাজাচ্ছে। পরের দিন স্কুল জিমের সরঞ্জাম ব্যবহার করার পর ওয়েন কেনিকে তার বন্ধু এবং ভাইয়ের দ্বারা তার কানের আঘাতের জন্য নির্যাতন করতে দেখে তার ভাইও তার গাড়ির চাবি নিয়ে তাকে ছোট মেয়ে বলে ডাকে। সন্ধ্যায় সে অ্যাবির সাথে দেখা করে এবং তাকে বলে যে সে কিভাবে নিজের পক্ষে দাঁড়িয়েছে। অ্যাবি তার জন্য গর্বিত হয় এবং তাকে গালে চুমু দিয়ে পুরস্কৃত করে। তারপর সে অ্যাবিকে একটি পুরানো পরিত্যক্ত অ্যাপার্টমেন্টে নিয়ে যায় যেখানে পূর্ববর্তী কিশোর প্রতিবেশী তাকে পরিচয় করিয়ে দিয়েছিল এবং কোনো প্রাপ্তবয়স্ক জানে না। অ্যাবি কিছু গান বাজানো শুরু করে এবং ওয়েনকে জিজ্ঞাসা করে যে সে কি করতে চায়। সে রক্তের চুক্তি করার জন্য তার আঙুল কেটে সাড়া দেয়। রক্তের গন্ধ অ্যাবিকে প্রভাবিত করছে, কিন্তু সে যতই তা প্রতিরোধ করার চেষ্টা করুক না কেন সে পারছে না। তার মুখ আরও ভয়ঙ্কর আকার ধারণ করে। সেই মুহূর্তে ভার্জিনিয়া তার কুকুরটিকে হাঁটাতে হাঁটতে আসে এবং ল্যারি তার পিছনে পিছনে আসে। অ্যাবি যখন ভার্জিনিয়ার কাছে আসে এবং তাকে খাওয়াতে শুরু করে তখন ল্যারি তাকে ধাক্কা দেয় এবং তার সাথে কিছুক্ষণ লড়াই করার পর অ্যাবি পালিয়ে যায়। কিছুক্ষণ পরে ওয়েন দেখতে পায় কিভাবে একটি অ্যাম্বুলেন্স ভার্জিনিয়াকে নিয়ে যায় যখন সে তার আঙুলে ব্যান্ডেজ লাগায়। সে তার মায়ের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু সে গভীর ঘুমে থাকে, তাই সে তার বাবাকে ফোন করে জিজ্ঞাসা করে যে খারাপ লোক আছে কিনা। তার বাবা প্রশ্নটি ভুল বোঝে এবং মনে করে যে তার মা তার মাথায় ধারণা ঢুকিয়ে দিচ্ছে, তাই সে ওয়েনকে বলে যে তারা পরে কথা বলবে। তার ছেলেকে বিরক্ত করে এবং একা কাঁদতে থাকে। ওয়েন অ্যাবির সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, যেমনটি সে তার সাথে করেছিল। সে আসার অনুমতি চায়। যখন তারা কথা বলতে শুরু করে অ্যাবি ওয়েনের সন্দেহ নিশ্চিত করে সে একজন ভ্যাম্পায়ার যার বেঁচে থাকার জন্য রক্তের প্রয়োজন। সে অনেক দিন ধরে 12 বছর বয়সী এবং থমাস তার বাবা ছিল না। অ্যাবি দেখতে একই রকম, কিন্তু থমাস তাদের মতোই একটি ছোট ছেলে। এটি ওয়েনকে ভয় পায়, তাই সে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যাবি তাকে থামায়। কেবল তখনই তাকে আবার নড়াচড়া করতে দেয় যখন সে জোরে জোরে ভাবছে যে সে তার সাথে কি করবে। হাসপাতালে গোয়েন্দা তদন্তের অংশ হিসাবে ল্যারি এবং ভার্জিনিয়াকে দেখতে যায়। যখন সে ল্যারিকে জিজ্ঞাসাবাদ করে ভার্জিনিয়া জেগে ওঠে, দেখায় যে তার চোখ ভ্যাম্পায়ারের মতো রূপান্তরিত হয়েছে। শিক্ষক বাইরে থাকা অবস্থায় 4 ছেলে তার পিছনে দরজা বন্ধ করে দেয়, পুল এলাকায় প্রবেশ করে এবং ওয়েন ছাড়া সবাইকে চলে যেতে বলে সে লকার রুম দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বুলিরা তাকে ধরে পুলে নিয়ে যায়। কেনির ভাই তাকে চুল ধরে বলে যে সে যদি 3 মিনিট পানির নিচে থাকতে পারে সে কেবল ছুরি দিয়ে তাকে একটু আঘাত করবে, কিন্তু যদি সে না পারে তাহলে তার একটা চোখ উপরে ফেলবে। ওয়েনকে পানির নিচে ঠেলে সেখানে রাখা হয়। ঠিক তখনই হঠাৎ সে কাঁচ ভাঙার এবং ছেলেদের চিৎকারের মতো অদ্ভুত শব্দ শুনতে পায়। পুল রক্তে ভরে যেতে থাকে, এমনকি একজন বুলিয়ের মাথাও পানিতে পড়ে যায়। তার এক মুহূর্ত সময় লাগে, কিন্তু ওয়েন অবশেষে পুল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় এবং যখন সে নিঃশ্বাস নিতে শুরু করে তখন বুঝতে পারে অ্যাবি ফিরে এসেছে এবং তাকে বাঁচাতে সমস্ত বুলিয়েদের মেরে ফেলেছে। পরের দিন ওয়েন ট্রেনে চড়ছে, তার সামনে একটি ট্রাঙ্ক রেখে তার প্রিয় মিষ্টি খাচ্ছে। কন্ডাক্টরকে তার টিকিট দেখানোর পর সে মোর্স কোডে একটি বার্তা পাঠানোর জন্য ট্রাঙ্কে ধাক্কা দেয় এবং অ্যাবি ভেতর থেকে ধাক্কা দেয়।